where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার সকলকে। আমি জীবন কৃষ্ণ দেবনাথ, গাজল HNM হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। তোমরা জানো, তবু আর একবার বলে দিলাম, আজকে দশম শ্রেণীর আমি পিথাগোরাসের উপপাদ্য 22 নম্বর অধ্যায় আলোচনা করব। তোমাদের ঠিক আগের দিনগুলোর মতোই নতুন করে বলার কিছু নেই। তোমরা বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসে পড়েছ। আশা করি তোমরা খুব ভালোভাবে উপভোগ করছে এই ক্লাসগুলো, এবং তোমাদের যে রেসপন্স তাতে সত্যিই আমার খুব ভালো লাগছে। প্রচুর রেসপন্স। আজকে মালদা থেকে শুরু করে দিনাজপুর এবং মুর্শিদাবাদের অনেকটা অঞ্চলেও এই টেলিকাস্ট চলছে এবং প্রচুর ছেলে মেয়েরা রেসপন্স করছো। এইটা দেখে এবং শুনে আমার খুব ভালো লাগছে এবং রেসপন্সের যথাযথ উত্তর দিচ্ছি। আরও আগামীতে রেসপন্স পেলে উত্তর দেব। আজকে শুরু করে দিই আমরা পিথাগোরাসের চ্যাপ্টার। সকলেকেই আজকের এই টেলিক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আমি পিথাগোরাসের উপপাদ্য 22 নম্বর অধ্যায়। তোমাদের সকলেরই জানা এই পিথাগোরাস শব্দটা আমরা যারা অঙ্ক করছি ক্লাস 8, 9 থেকেই এই নামটা আমরা শুনে আসছি, ফলে আমরা জানি। এবং আজকে আমরা কি দেখব? আমরা দেখব এই উপপাদ্যের যথার্থ ব্যাখ্যা এবং এর থিওরিটিক্যাল প্রমাণ কী করে হয়। প্রত্যেকেই পিথাগোরাসের উপপাদ্য যখন করো তোমরা নিশ্চয়ই জানো যে এর প্রয়োগ জ্যামিতি ছাড়াও আমাদের বীজগণিতে আছে এবং অন্যান্য ত্রিকোণমিতিতে আছে, অন্যান্য গণিতের শাখাগুলোতেই এর প্রয়োগ আছে। আমরা কিভাবে ব্যবহার করি? আমরা পিথাগোরাসের উপপাদ্য লিখি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা আসলে কি? এটা হচ্ছে এই পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ। অ্যাকচুয়ালি পিথাগোরাসের উপপাদ্যটা কি আমরা সেটাতেই চলে যাই। এইটা দেখো তোমরা বইয়ে লেখাও আছে। পিথাগোরাসের উপপাদ্য আমাদের 49 নম্বর উপপাদ্য, অর্থাৎ এক এক করে আমরা ক্লাস 8 থেকে যখন উপপাদ্য শুরু করেছি 8, 9, 10 করে এর আগে পর্যন্ত আমরা 48টা উপপাদ্য প্রমাণ করে এসেছি। আমরা জানি আমরা যখন উপপাদ্য প্রমাণ করি তখন কি হয়, আমাদের যেমন যুদ্ধ করার জন্য ঢাল তরোয়াল দরকার হয়, আমরা যখন এক একটা করে উপপাদ্য এগিয়ে যাই, ধরো 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর উপপাদ্য প্রমাণ করছি, তখন 1 নম্বর উপপাদ্যে যা শিখলাম সেটা 2 নম্বরে কাজে লাগাতে পারি। ঠিক একই রকম করেই আমরা এগিয়ে যেতে থাকি। অর্থাৎ এখন যখন আমরা 49 নম্বর উপপাদ্যে এসেছি, তাহলে আমাদের হাতে যুদ্ধ করার জন্য কতগুলো অস্ত্র আছে? 48টা অস্ত্র আছে। 48টা উপপাদ্য অলরেডি আমরা শিখে ফেলেছি। তো আমি শুরু করি, এই অস্ত্র নিয়ে যুদ্ধ করি। দেখা যাক তোমাদের এর উপপাদ্যের নতুন প্রতিপাদ্য বিষয় সুন্দর করে উপস্থাপন করতে পারছি কি না। চেষ্টা করব যাতে ভালো লাগে, হাতে কলমে করে দেখানোর চেষ্টা করব। আর আজকে যেহেতু দশম শ্রেণীর ক্লাস, আমি শেষ ক্লাসের দিকেই চলে এসেছি। আর একটা ক্লাস নিয়ে ক্লাস 10-এর ক্লাস আমার শেষ হয়ে যাবে। তো মাধ্যমিকের টিপস বরাবরের মতো থাকবেই। তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষায় বসবে, বারবারই বলছি আমি প্রত্যেকটা ক্লাসেই, যে জীবনের প্রথম যে বড় পরীক্ষায় তোমরা অবতীর্ণ হতে যাবে সেটা হচ্ছে মাধ্যমিক 2021 সালে। ফলে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো টিপস অবশ্যই থাকবে। আগে উপপাদ্যটা করে নিই, তারপরে আমরা ধীরে ধীরে যাব সেদিকে। প্রথমে আমি এই উপপাদ্যটার স্টেটমেন্টটা পড়ে শোনাচ্ছি। দেখো বইয়ে লেখাই আছে, কি বলা আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের
সমষ্টির সমান। অর্থাৎ আমরা যা লিখে রেখেছি বোর্ডে দেখো, এটা কোথাও বলা নেই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বলা নেই। উপপাদ্যটা কি? কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তোমরা দেখো বোর্ডের দিকে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই হলো সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। এই সমকোণী ত্রিভুজের সমকোণ ছবিতে দেখতে পাচ্ছ, কোণ বি হলো সমকোণ। তাহলে বি যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। অতি মানে হচ্ছে বড়, অর্থাৎ সব থেকে বড় বাহু। এই অতিভুজকে বাহু ধরে যে বর্গক্ষেত্র আঁকা যাবে সেটা যদি আমি আঁকি তাহলে কেমন হবে দেখতে? এই রকম হবে। এই হলো বর্গক্ষেত্রটা। তাহলে এইটা যদি বাহু হয়, এসি যদি বাহু হয়, এসির যা দৈর্ঘ্য হবে এটা যদি এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাহলে এই যে অতিভুজ দিয়ে বা অতিভুজকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? অতিভুজ স্কোয়ার। এখানে এক্স ধরেছি, এক্স স্কোয়ার, তাহলে সেইটা হলো কত? এক্স স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার। এবার অপর দুই বাহু, আমি এবিকে বাহু করে যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে তার বর্গক্ষেত্র যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল, আমি যদি এবিকে ওয়াই ধরি তাহলে সবগুলো ওয়াই হবে, তাহলে এর ক্ষেত্রফল কত হলো? ওয়াই স্কোয়ার। একই রকম করে আমি বিসিকে বাহু ধরে যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে এটা যদি জেড ধরি তাহলে জেড জেড জেড, তাহলে এর ক্ষেত্রফল কত হলো? জেড স্কোয়ার। তাহলে দেখো এই জন্য বলা হচ্ছে এইটাকে লম্ব আছে তাহলে লম্ব স্কোয়ার, আর এটা ভূমি বলে এটাকে বলা হচ্ছে ভূমি স্কোয়ার। অ্যাকচুয়ালি কি এদের ক্ষেত্রফলগুলো সমান, তাহলে নিশ্চয়ই মেলাতে পারলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এবার হাতে কলমে আমরা দেখি যে এটা হয় কিনা, এই যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান কিনা। তোমরা এবার একটু এইদিকে তাকাও, এখানে দেখো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণটা কোথায় আছে খেয়াল করে দেখো, সমকোণটা উপরে আছে। আমি পরে দেখাবো তোমাদের এটাকে খুলে দিয়ে যে আমরা সমকোণটা সাধারণত এইভাবে দেখি, কিন্তু এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে নিশ্চয়ই এরকম দেখতে হবে। উপরের কোণটা হচ্ছে সমকোণ, এই যদি উপরে সমকোণ হয় তাহলে অতিভুজ কোণটার নিচের বাহুটা। এবার দেখো আমি অতিভুজকে বাহু ধরে যে বর্গক্ষেত্রটা এঁকেছি, এখানে পিঙ্ক কালারের গোলাপি কালারের যে বর্গক্ষেত্রটা সেটা নিশ্চয়ই এই বর্গক্ষেত্র ক্ষেত্রফল, এই জায়গাটা হচ্ছে তার ক্ষেত্রফল। এবার দেখো ভূমির উপরে আমি বাহু করে, ভূমিকে বাহু করে আরেকটা বর্গক্ষেত্র এঁকেছি, এখানে রেড কালার দিয়ে দেখতে পাচ্ছ, লাল রঙের কালারে আছে। আর কি আছে? এইখানে আছে দেখো নীল রঙের আরেকটা বর্গক্ষেত্র, এটাকে যদি ভূমি বলি তাহলে এটা লম্ব, লম্বকে বাহু ধরে আমরা কি এঁকেছি? আরেকটা ক্ষেত্রফল এঁকেছি, সেটা নীল রঙের দেখিয়েছি। তিনটে কালার দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইখানে দেখো তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে দুটো বর্গক্ষেত্র তৈরি হয়েছে, নীল রঙের একটা, লাল রঙের একটা, এই দুটো মিলে কোন জায়গাটা দখল করবে? এই পুরো জায়গাটা গোলাপি রঙের যে বর্গক্ষেত্রটা আছে সেটা আছে। এইটা খুব সহজেই প্রমাণ করা যায়। দেখো আমরা কি করলাম, আমরা এখন যে কাজটা করব, প্রথমে কি করা আছে? তিনটে বর্গক্ষেত্র, একটা হচ্ছে অতিভুজকে বাহু ধরে বর্গক্ষেত্র আঁকা আছে, একটা ভূমিকে বাহু ধরে আঁকা আছে, একটা লম্বকে বাহু ধরে আঁকা আছে। এর জন্য আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখাচ্ছি আমি কিভাবে আমরা প্রমাণ করতে পারি। আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে কর্ণ বরাবর দাগ টেনে দেবো দুটো। এখানে দেখো এই যে বর্গক্ষেত্রটা আছে এখানকার কর্ণ বরাবর আমি দুটো দাগ টেনে দিলাম, দাগ টেনে দিলাম, আবার এই কর্ণ বরাবর দাগ টেনে দিলাম। ভালো করে খেয়াল করো, তোমরা নিজেরাও পারবে করতে। তোমরা নিজ নিজ বিদ্যালয়ে পড়াশোনা করলে সেখানে তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা করে দেখাতেন, হাতে কলমে তোমরাও করতে ভালো লাগতো। তোমরা দেখে নাও, তারপরে তোমরা নিজেরা বাড়িতে করবে, খুব ভালো লাগবে এবং মনেও থাকবে, সুন্দরভাবে মনে থাকবে। দেখো খুব সহজ। আমি কি করছি, এইবার এই যে দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রটা, এই বাহুটার সমান্তরাল সরলরেখা টানবো। কার উপরে? এই বর্গক্ষেত্রে। আমি কি করলাম, এইটাকে খাড়াখাড়ি করে দিলাম। তোমরা এখানে দেখো এর সঙ্গে সমান্তরাল করে এখানে এমনভাবে নিতে হবে যাতে 90 ডিগ্রি কোণ হয়। এইবার আমি এটাকে উঠাচ্ছি, উঠাতে 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 আমি কি করব, এই যে কর্ণ দুটো ছেদ করেছে বর্গক্ষেত্রের, এই ছেদবিন্দু দিয়ে সমান্তরাল একটা সরলরেখা টেনে দেবো। দেখো এখানে সমান্তরাল সরলরেখা আমি টেনে দিলাম। ভালো করে আবার রিপিট করছি আমি কিভাবে এই রেখাটা টানলাম। এইখান থেকে দেখো সমান্তরাল করছি কার? এই বর্গক্ষেত্রের বাহুর সাথে সমান্তরাল করে কোন রেখাটা টানবো? আগে যে কর্ণ দুটো টানলাম তার যে ছেদবিন্দু বরাবর এই রেখাটা আমি টেনে দিলাম। এখানে নাম দিলাম হচ্ছে পি কিউ বাহু। এবার পি কিউ বাহুর উপরে লম্ব টেনে দাও। পি কিউ বাহুর উপরে এই ছেদবিন্দুতে এই কেন্দ্রে
একটা লম্ব টেনে দাও। এইখানে আমরা বসালাম চাঁদাটা, বসিয়ে যেই রেখাটা এখনই টানলাম তার উপরে খেয়াল রাখবে এখানে দাগ হলো, এই হলো 90 ডিগ্রি। আমি এই বরাবর আরেকটা দাগ টেনে দিলাম। এটা কিভাবে দিলাম? এখনই যে সমান্তরাল সরলরেখাটা টানলাম অতিভুজের সমান্তরাল করে তার উপরে লম্ব টেনেছি, দেখো টেনে দিলাম রেখাটা। এবার আমি এটাকে কাটবো, যে দাগগুলো হলো সেই দাগ বরাবর আমি এটাকে কেটে দিচ্ছি। এইটাকে যে দাগগুলো আমরা পেলাম সেই দাগ বরাবর কেটে এখানে বসাবো আমরা। দেখো যে দাগগুলো পেয়েছি সেই দাগ বরাবর আমি কেটে দিচ্ছি। মনে রাখবে বর্গক্ষেত্রে কর্ণ বরাবর নয়। আমি কি করেছি, অতিভুজের বাহুর সমান্তরাল করে যে বাহুটা নিলাম সেই বাহুর উপরে আরেকটা ছেদবিন্দুতে, বর্গক্ষেত্রে কর্ণ দুটির ছেদবিন্দুতে লম্ব আঁকলাম সেই বাহুকে কেন্দ্র করে। এটা দিলাম। এবার এগুলোকে আমরা বসিয়ে দেবো। দেখো এই বর্গক্ষেত্রটাকে এবার সেট করে দিচ্ছি। যে চারটে টুকরো হয়েছিল সেই চারটে টুকরোকে আমি আলাদা আলাদা করে বড় বর্গক্ষেত্রের উপরে সেট করছি। দেখো এবার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমরা কি দেখলাম। দেখো যে দুটো বর্গক্ষেত্র নিয়েছিলাম, একটা ভূমির উপরে বর্গক্ষেত্র এঁকেছিলাম ভূমিকে বাহু ধরে, আর একটা লম্বকে বাহু ধরে বর্গক্ষেত্র এঁকেছিলাম। সেই বর্গক্ষেত্র দুটোকে কাটলাম, কেটে কি করেছি, অতিভুজের উপরে যে বর্গক্ষেত্র আঁকা ছিল তার উপরে সেট করলাম। দেখো দেখতে পাচ্ছ যে এই দুটোর ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হলো। তাহলে আমরা হাতে কলমে দেখাতে পারলাম যে অতিভুজকে বাহু ধরে যে বর্গক্ষেত্র আঁকা হয়েছিল তার ক্ষেত্রফল কত, অতিভুজ স্কয়ার, সেটা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবং তার সঙ্গে কি সমান হচ্ছে, লম্বকে বাহু ধরে যে বর্গক্ষেত্র আঁকা হয়েছে তার ক্ষেত্রফল লম্ব স্কয়ার, এবং ভূমিকে বাহু ধরে যে বর্গক্ষেত্র আঁকা হয়েছে তার ক্ষেত্রফল হলো ভূমি স্কয়ার। অর্থাৎ প্রমাণিত হলো, হাতে কলমে আমরা দেখলাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আশা করি সকলে বুঝতে পারলে। হাতে কলমে প্রত্যেকে বাড়িতে যেভাবে দেখালাম সেভাবে কেটে করবে, দেখবে তোমরাও শিখে গেলে এবং খুব সহজেই আমরা হাতে কলমে এটা প্রমাণ করতে পারি। এবার এর একটু ইতিহাস বলি। ঐতিহাসিক প্রেক্ষাপটটা হচ্ছে এইরকম যে আজ থেকে প্রায় 2600 বছর আগে, 2600 বছর আগে পিথাগোরাস খ্রিস্টপূর্বাব্দ 580 সালে জন্মগ্রহণ করেন। এতদিন আগে থেকে তিনি এই বিষয় নিয়ে চর্চা করেন। করার পরে তিনি এই সূত্রটি বহুলাংশে সর্বজন গ্রাহ্য করে তোলেন এবং জনপ্রিয় করে তোলেন। কেন বললাম এরকম? কারণ এই সূত্রটা তার আগে থেকেও আমরা এর ব্যবহার দেখতে পাই। ভারতীয় গণিতজ্ঞ বৌধায়ন তিনি 800 খ্রিস্টপূর্বাব্দে এই সূত্রের প্রচলন করেছিলেন এবং তার যে বই
তার বইয়ে আমরা এর প্রয়োগ দেখতে পাই। তার বইয়ের নাম ছিল বৌধায়না সাল্বসূত্রা। এই বইয়ে আমরা এই সূত্রের প্রয়োগ দেখতে পাই। সূত্রটা একটু তিনি আলাদাভাবে বলেছিলেন। তিনি বলেছিলেন আয়তক্ষেত্রের কর্ণের বর্গ, দেখো এই যদি আমি আয়তক্ষেত্র এঁকে দিই, এটা হলো আয়তক্ষেত্র এ বি সি ডি, এ বি সি ডি। এই আয়তক্ষেত্রের কর্ণের বর্গ সংলগ্ন বাহু দুটির বর্গের সঙ্গে সমান। অর্থাৎ আমি যদি অর্ধেকটা মিটিয়ে দিই তাহলে দাঁড়াও, দেখো একই সূত্র দাঁড়ায় যে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, তাহলে এর অতিভুজের বর্গ কি হবে? অপর দুই বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান হবেন। কিন্তু এই সূত্রটা যেহেতু আমি এক্ষুনি বললাম পিথাগোরাস তার ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে এটা নিয়ে তিনি চর্চা করেন এবং সর্বজন গ্রাহ্য করে তোলেন, এবং তার আমলেই এই সূত্রটি জনপ্রিয় হয়। সেই জন্য আমরা এই সূত্রটাকে পিথাগোরাসের সূত্র বলেই জানি, ব্যাপক প্রচারিত হয় তার সূত্র বলেই, পিথাগোরাসের সূত্র বলেই জানি। তো এই হলো এর ঐতিহাসিক প্রেক্ষাপট, তোমরা শিখে গেলে, হাতে কলমে দেখলে। এরপরে আমরা যাব থিওরিটিক্যাল প্রুফে। থিওরিটিক্যাল প্রুফ করার আগে একটা কথা বলি। দেখো আমরা জানি আমাদের প্রত্যেকেই, আমরা যারা জন্মগ্রহণ করি প্রত্যেকেই যার জন্ম হয় তার মৃত্যু আছে। তা আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম আমি এই কারণে যে আমরা কেউ বাঁচব না, কিন্তু মানুষের যে কর্মের স্বীকৃতি, তার মাধ্যম দিয়ে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। আজকে আমি তোমাদের বললাম যে আজ থেকে প্রায় 2600 বছর আগে পিথাগোরাস এই কাজ করেছেন, কিন্তু আমরা এখনও যারা গণিত নিয়ে পড়াশোনা করি বা সাধারণ কমন এডুকেশন যাদের হয় মাধ্যমিক পর্যন্ত, তাদেরকেই আমরা ক্লাস 8, 9 থেকেই এমন কোনো ছাত্রছাত্রী পাওয়া যাবে না যে নাকি পিথাগোরাসের নাম শোনেনি। ফলে প্রত্যেকেই বলবো যে নিজ নিজ ক্রিয়েটিভিটি তৈরি করো, এমনভাবে তৈরি করো যাতে করে মানুষ প্রত্যেকেই আমরা নিজস্ব কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারি। এরপরে আমি চলে যাব থিওরিটিক্যাল প্রুফ। এবার আমরা 49 নম্বর উপপাদ্য, এই উপপাদ্যই আমরা প্রমাণ করব থিওরির সাহায্যে। আমরা হাতে কলমে দেখে নিলাম। এবার চলে আসি তোমাদের টেক্সট বইয়ের 49 নম্বর উপপাদ্য। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সবার জন্য বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বলবো, ভেরি ইম্পর্টেন্ট এই উপপাদ্যটা সবাই, এবং প্রমাণটাও অত্যন্ত সহজ, খুবই সহজে করা যায়। দেখে নাও তোমরা। শুরু করি আমি পিথাগোরাসের উপপাদ্য। এই ক্ষেত্রে একটু কথা বলে নিই যে অন্যান্য উপপাদ্যের ক্ষেত্রে যেমন মাধ্যমিকের প্রশ্নে দেখবে তোমরা উপপাদ্যটা দেওয়া থাকে, আর এই পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। কোনো বার মাধ্যমিকের প্রশ্নপত্র দেখলে খেয়াল করবে যে বলা হয় পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো, অর্থাৎ কোশ্চেনটাই তোমাকে বলতে হবে, তার জন্য কিন্তু নম্বর দেওয়া থাকে, এবং প্রমাণ করো, দুটো কোশ্চেন একসাথে দেওয়া থাকে। উপপাদ্যটা খুব ছোট বলে অনেক সময় এইভাবে কোশ্চেনটা দেওয়া হয়। সেই জন্য এই উপপাদ্যের বিবৃতি তোমাদের মুখস্থ করতে হবে। কি, কোনটা মুখস্থ করবে? যেটা টেক্সট বইয়ে বলা আছে সেইটাই, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবার দেখো ছবিতে আমি এঁকে ফেলেছি অলরেডি। পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কোণ পি সমকোণ। আমরা এখনই প্রমাণ করব এটা। কোণ পি এর মান হলো 90 ডিগ্রি। আমরা জানি উপপাদ্যের 4টি পর্যায় আছে। 4টি পর্যায়। প্রথম পর্যায়ে আমাদের কি থাকে? যা দেওয়া থাকে, সাধারণ নির্বাচন বলি আমরা, সাধারণ নির্বাচন বলেও লেখা যায়, প্রদত্ত বলেও লেখা যায়। এরপরে আমাদের লিখতে হয় দ্বিতীয় পার্টে প্রামাণ্য বিষয়। তৃতীয় পার্টে আমরা কি লিখি? এই প্রমাণ করার জন্য, অর্থাৎ প্রামাণ্য বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যদি অতিরিক্ত কোনো অঙ্কন করতে হয় তা আমরা অঙ্কন বলে হেডিং দিয়ে আমরা সেখানে লিখি, এবং চতুর্থ পর্যায়ে থাকে হচ্ছে প্রমাণ। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রত্যেককে বলবো, অনেকের এই ধারণাগুলো স্পষ্ট থাকে না। আমরা দেখেছি খাতা দেখার সময় যে ধরো আমি মনে করলাম যে আমি জ্যামিতির প্রমাণটা পারবো না, ফলে আমি জ্যামিতিটাতে টাচই করলাম না, এরকমটা কখনো করবে না। প্রত্যেকটা পার্টের জন্য নম্বর ভাগ করা থাকে। এই যে তুমি ছবি আঁকা শুরু করছো, এখান থেকে নম্বর কিন্তু ভাগ করা থাকছে। একটা নম্বর এমনটা নয় যে একটা উপপাদ্যে যে 5 নম্বর দেয়া থাকে সেই 5 নম্বর প্রমাণ সম্পূর্ণভাবে কমপ্লিট করে যদি ঠিকমতো প্রমাণ করতে পারো তাহলেই পরে পাবে, এমনটা নয়। এমন প্রত্যেকটা স্টেপের জন্য মার্কস ভাগ করে দেওয়া আছে, সেই জন্য স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবে। তো চলে আসি, তাহলে আমরা কি পেলাম? প্রথম হেডিং দিচ্ছি আমি প্রদত্ত।
বা সাধারণ নির্বাচন বলেও লিখতে পারো, শিকার বলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 1 নম্বর লিখলাম প্রদত্ত। কি দিয়েছি আমরা? নিয়েছি পি কিউ আর। আর যে ভাষাটা ব্যবহার করবে নিজের ভাষায়, তোমাকে যে বইয়ের ভাষায় ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার নেই, নিজের ভাষায় যা করা হয়েছে তাই লিখবে, কিন্তু বক্তব্যটা যেন পরিষ্কার হয় এটাই খেয়াল রাখতে হবে। দেখো পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ পি সমকোণ, কোণ পি লিখে দিলাম সমকোণ, এটা হলো শিকার দেওয়া আছে। এরপরে আমরা চলে যাব কিসে? প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়ে আমরা প্রামাণ্য বিষয় শব্দটাও লিখতে পারি, অথবা প্রমাণ করতে হবে, যে কোনো ভাষায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। প্রমাণ করতে হবে কি আমাদের? আমরা জেনে গেছি যে অতিভুজ, এই ছবির অতিভুজ দেখতে পাচ্ছ, পি যদি সমকোণ হয় তাহলে অতিভুজ হচ্ছে কিউ আর, তাহলে কিউ আর স্কোয়ার সমান হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। হয়ে গেল। এইবার কি করব? 1 নম্বর পার্ট কমপ্লিট, 2 নম্বর পার্ট কমপ্লিট, দুটো এইভাবে আলাদা করে হেডিং দিয়ে দেবে, প্রত্যেকটা 1 হলো 2 হলো। 3 নম্বর পর্যায়ে চলে আসি। 3 নম্বরে কি আসবো? অঙ্কন। অঙ্কন কি বলেছি? যে সমস্ত উপপাদ্যে প্রমাণ করার জন্য আলাদা করে যা ছবি আঁকা আছে এরপরে যদি কিছু আঁকতে হয় সেটাই অঙ্কনে আসবে। এই পিকিউআর যে ত্রিভুজ এঁকেছি সেটা কিন্তু অঙ্কনে আসবে না, সেটা আমাদের শিকারে চলে আসবে। এই প্রমাণ করার জন্য আমরা একটু অঙ্কন করব। কি অঙ্কন করব? এই যে দেখতে পাচ্ছ সমকৌণিক বিন্দু বি পি, এখান থেকে অতিভুজের উপরে একটা লম্ব টানবো। সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজের উপরে পি কিউ আর এস নাম দিলাম, পি এস লম্ব অঙ্কন করলাম। তাহলে সেটাই লিখে ফেলি। সমকৌণিক যা এঁকেছি তাই লিখব। সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজের উপর, অতিভুজ কিউ আর এর উপর লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলাম যা কিউ আর বাহুকে এস বিন্দুতে ছেদ করে, যা কিউ আর বাহুকে এস বিন্দুতে ছেদ করে। এই হয়ে গেল অঙ্কন কমপ্লিট আমাদের। আমি আবারও রিপিট করছি, একদম বক্তব্য পরিষ্কার হলেই হবে। ভাষা নিজের মতো করে লিখবে, পরিষ্কার বক্তব্য থাকলে কোনো অসুবিধা নেই, যে কোনো ভাষায় ব্যবহার করা যাবে। আমরা 3টে পার্ট কমপ্লিট করে ফেলেছি। প্রদত্ত, প্রমাণ করতে হবে, অঙ্কন করতে হবে। এরপরে যদি প্রমাণ কেউ নাও পারো, এতটাও করো, তাও কিন্তু পার্সিয়ালি নম্বর পাবে, নম্বর বিভাজন করা থাকে। এবার চলে যায় লাস্ট পর্যায়ে, অবশ্যই পারবে, খুব সহজ প্রমাণ। আমি মিটিয়ে দিচ্ছি, এখানে চলে গেলাম প্রমাণে। প্রমাণ দেখো, প্রমাণ করার জন্য আমরা যেটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে সদৃশতা ধর্ম। তোমরা সদৃশতা দিয়ে এর আগে উপপাদ্য করে এসছো। সদৃশ শব্দটা শুধু একটু বলে দিই, জানা আছে, বেশি সময় দেব না এটার জন্য। সদৃশ কী জিনিস? সদৃশ হচ্ছে যে দুটো বস্তু, আমরা আগেই পড়েছি সদৃশ কাকে বলে। আমরা জানি একই আকার এবং একই আকৃতির বস্তু হয়, এই শব্দটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে। আকার এবং আকৃতি, দুটো বস্তু যদি একই আকারের হয় তাদেরকে সদৃশ বস্তু বলে। একই আকারের, ভালো করে খেয়াল করবে, একই আকারের নাও হতে পারে কিন্তু একই আকৃতির হবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে নিই, যে যদি আমরা ফুটবল এবং একটা ক্রিকেট বলের সঙ্গে তুলনা করি, এই দুটো একই আকৃতির বস্তু কিন্তু একই আকারের নয়, তা সত্ত্বেও এরা কিন্তু সদৃশ হবে। ঠিক একই রকম করে যতগুলো সমবাহু ত্রিভুজ আছে, যেই মাপেরই আঁকি না কেন, তারা সবাই কি হবে? সদৃশ হবে। আর ত্রিভুজের ক্ষেত্রে আমরা আগে পড়েছি, জেনেছি কি, যে দুটো ত্রিভুজ যদি তাদের কোণগুলো পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটোকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ, এবং দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তারা অবশ্যই সদৃশ হবে। আর যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো
সমানুপাতে থাকবে। আমরা ঠিক এই ধর্মটাই কাজে লাগাবো। দুটো করে ত্রিভুজ নেব, প্রমাণ খুব সহজ। এখানে তুমি দেখতে পাচ্ছ, তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি যদি এই যে রঙিন করে এঁকে রেখেছি মূল যে ত্রিভুজটা পি কিউ আর, এই ত্রিভুজটা যখনই লম্ব টেনেছি তিনটে অংশ ভাগ হয়ে গেছে, তিনটে ত্রিভুজ এখানে তৈরি হয়েছে। কী কী তৈরি হয়েছে? একটা হচ্ছে পি কিউ আর মূল ত্রিভুজ, একটা হচ্ছে পি কিউ এস, আর একটা হলো পি আর এস। এই তিনটেই হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এখানে আমরা লম্ব টেনেছি। তাহলে এই কোণটারও মান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কোণ পি এস কিউ 90 ডিগ্রি, আবার কোণ পি এস আর 90 ডিগ্রি। আমরা এই দুটো ত্রিভুজের কথা যদি বিবেচনা করি, আমি এখানে ছোট্ট করে এঁকে নিচ্ছি। আবার পি কিউ আর এর 90 ডিগ্রি কোণ হলো এইটা, এবং কোণ পি এবং হচ্ছে কোণ এখানে এস 90 ডিগ্রি। তাহলে এসটাকে খাড়াখাড়ি দিলাম, পি এস কিউ। এই দুটো ত্রিভুজ দেখো তোমরা, একটা পি কিউ আর এবং পি কিউ এস, দুটোই হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে অপর কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক একই রকম করে এই দুটো ত্রিভুজের একটি কোণ যদি থিটা হয়, অপর কোণটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা তোমরা আগের উপপাদ্যে পড়েছো। তো এই দুটো ত্রিভুজ কি হবে? যেহেতু একটা ত্রিভুজ কি হয়, সমকোণী ত্রিভুজ, আর অপর ত্রিভুজটাও সমকোণী, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হবে। আমরা এই ধর্ম কাজে লাগিয়ে এটা প্রমাণটা কিন্তু করার এখানে দরকার নেই, শুধু আমরা লিখে দেবো কোন দুটো ত্রিভুজ নিচ্ছি। আমরা নিচ্ছি প্রমাণে পি কিউ আর সমকোণী ত্রিভুজের পি কিউ আর সমকোণী ত্রিভুজের অতিভুজ কিউ আর। দেখো, অতিভুজ কিউ আর এর উপর লম্ব হচ্ছে পিএস। ভালো করে দেখো, আমি কিন্তু আর বেশি এখানে লিখব না। সুতরাং ত্রিভুজ পি কিউ আর, অর্থাৎ মূল যে ত্রিভুজ পি কিউ আর, অতএব দিলাম। সুতরাং ও ত্রিভুজ পি কিউ এস সদৃশ। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা এটা 49 নম্বর উপপাদ্য করছি। তার মানে কি, এখন এর আগে পর্যন্ত আমরা 48টা উপপাদ্য করে এসেছি। সেই প্রত্যেকটা উপপাদ্যই হচ্ছে আমাদের ঢাল তরোয়াল, অর্থাৎ আমরা এগুলো শিখে এসেছি। আমরা সেটাকে আর এস্টাবলিশ করবো না। আমরা জানি যে দুটো সমকোণী ত্রিভুজ, এর আগের উপপাদ্যে তোমরা শিখেছো কি হয়, পরস্পর সদৃশ হয়। গতকালই এই প্রসঙ্গে বলে রাখি, মালদা জেলা স্কুলের একটি ছাত্র আদিত্য মণ্ডল ফোন করেছিল। সে অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছিল এবং আশা করি তার কনফিউশন দূর করেছি। যে তার এই কনফিউশনটা হচ্ছিল যে দুটো সমকোণী ত্রিভুজ কী করে সদৃশ হয়। সদৃশ যে শর্তটা একটু বইয়ে যদি আমরা ভালো করে পড়ি, যে দুটো সর্বসম ত্রিভুজ অবশ্যই কী হবে, সদৃশ হবে। কিন্তু এর বিপরীত বাক্যটা সত্যি নয়, সদৃশ হলে তারা সর্বসম নাও হতে পারে। এইটা কিন্তু ওর কনফিউশন ছিল, এটা তোমরা ভালো করে বুঝবে। অনুপাতে সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহুর অনুপাতগুলো, অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হবে। আর এই জন্য আমরা এই উপপাদ্যে এটাকে কাজে লাগাবো, এমনভাবে শুধুমাত্র সদৃশ লিখে দেবো, এখানে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো, বড় ত্রিভুজের আমরা নেব লম্ব বাই অতিভুজ, আর ছোট ত্রিভুজের অর্থাৎ পিকিউএসের লম্ব বাই অতিভুজ। তোমাদের যেটা করার জন্য সুবিধা, এবং প্রত্যেকে এইভাবে করবে, দেখবে খুব সহজেই হবে। পি কিউ আর ত্রিভুজ, কারণ তোমরা অতিভুজটা সবার আগে খুঁজে পাবে। দেখো, পি কিউ আর ত্রিভুজের কি আছে, কিউ আর হলো অতিভুজ, লিখে ফেললাম। আর পি কিউ এস ত্রিভুজের কি অতিভুজ, পি কিউ এস, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ কি হচ্ছে, পি কিউ। আমরা এই দুটো খুঁজে পেতে আমাদের কোনো সমস্যা নেই। এবার কি নেবো আমি, বড় ত্রিভুজের। দেখো, প্রথমে কি নিয়েছি, কিউ আর নিলাম অতিভুজ, লম্ব হচ্ছে কি, পি কিউ, লিখে ফেললাম পি কিউ। আর কি হবে, ছোট ত্রিভুজের কোনটা লম্ব হবে, দেখো কিউ এস, উল্টোটা হবে। এইটা যদি আমরা বজ্রগুণন করে দিই তাহলে কি দাঁড়ালো, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর ডট কিউ এস। কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই, এটা 1 নম্বর দিলাম। এখানে দেখো তোমরা কিভাবে খেয়াল রাখবে, যদি কখনো গন্ডগোল হয়, আমাদের যে প্রামাণ্য বিষয় ছিল সেদিকে একটু খেয়াল রাখবে। আমরা কি লিখেছিলাম, পি কিউ স্কোয়ার একটাতে ছিল, তাহলে আমি যখন এখানে কিউ আর লিখেছি, এখানে পি কিউ লিখেছি নিচে অতিভুজ দিয়ে, তাহলে অবশ্যই বাম দিকে উপরে পি কিউ হবে।
কোনাকুনি গুণ করলে পি কিউ স্কোয়ার হয়ে যাবে। একটু অ্যাডভান্স ক্যালকুলেশনটা খেয়াল করে রাখবে। আর এই কিউ আর বাহুটা তো নিশ্চিত পেলে কোনো অসুবিধা নেই, এর সাথে কোনটা গুণ হবে খেয়াল রাখবে। এই বাহুটা কখনো আসবে না, আসবে একবার কিউ এস, আর যখন দ্বিতীয়বার আমি নেব তখন আসবে এস আর। এই অতিভুজের যে দুটো অংশ আছে তার একটা পার্ট আসবে আগে, একটা পার্ট আসবে পরে। ঠিক অনুরূপভাবে আমি দেখাবো, আমি এখানেই মিটিয়ে দিয়ে লিখে দিচ্ছি ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর অনুরূপে এখানে কথাটা লিখে দাও, অনুরূপে এইটাও মিটিয়ে দিলাম, অনুরূপে লিখে দিলেই হবে। অনুরূপে ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পি কিউ এস এর জায়গায় হবে শুধু ডান দিকে ত্রিভুজটা নেবো। বাম দিকে ত্রিভুজ নিয়েছিলাম পি কিউ এস, ডান দিকে আছে পি এস আর, এরা সদৃশ। তাহলে এদেরও একই রকমভাবে নেব যেভাবে আমি দেখালাম, ঠিক দেখো খুব সহজেভাবেই পেয়ে যাবে। দুটোর অতিভুজ আগে লিখো নিচে পি কিউ আর, পি কিউ আর ত্রিভুজের অতিভুজ কি আছে কিউ আর, আর পি এস আর ত্রিভুজের অতিভুজ কি পি আর। এখনই বললাম আমি সেইভাবে তোমাদের আগে করে দেখাই। তাহলে এখানে যখন পি আর আছে তাহলে অবশ্যই এখানে পি আর হবে, আর এখানে কিউ আর এর সাথে আগের বার গুণ হয়েছিল কিউ এস, এবার তাহলে কি হবে এস আর হবে। আর কখনো ভুল হবে না, আশা করি কারো ক্ষেত্রে কোনো কনফিউশন হবে না। দেখো পি, এবার তাহলে 2 নম্বর সমীকরণে চলে আসবো। 2 নম্বর হচ্ছে পি আর স্কোয়ার, বর্গগুণন করে দাও, তাহলে দাঁড়ালো কিউ আর ডট এস আর, এটার নাম্বার হলো 2। এই দুটো লাইন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জ্যামিতির। এবার দেখো হয়ে গেল প্রমাণ কমপ্লিট। 1 আর 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করে পাই কি পাবো, কি আছে একদিকে ছিল দেখো পি কিউ স্কোয়ার, প্রথমটার বাম দিকে ছিল, দ্বিতীয়টার বাম দিকে আছে পি আর স্কোয়ার, আমি মিটিয়ে দিয়েছি প্রথমটা। আর এখানে ছিল দেখো কিউ আর ডট, প্রথমে ছিল কিউ এস, আর এইটাতে আছে কিউ আর ডট এস আর, যোগ করে দিলাম 1 ও 2। ডান দিকে দেখো কত কমন যাচ্ছে কিউ আর কমন যাচ্ছে, কিউ আর কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে হলো কিউ এস প্লাস এস আর। কিউ এস এবং এস আর এই দুটো যদি যোগ করি আমরা কি পেয়ে যাচ্ছি কিউ আর পেয়ে যাচ্ছি। তাহলে কিউ আর ডট কিউ আর গুণ করলে হবে কিউ আর স্কোয়ার। তাহলে দেখো আমাদের উপপাদ্য প্রতিষ্ঠা হয়ে গেল। কিন্তু আমি যেহেতু প্রামাণ্য বিষয়ে বাম দিকে লিখেছিলাম কিউ আর স্কোয়ার, ডান দিকে এটা লিখেছিলাম, সেইভাবেই লিখবে। অতএব যেভাবে প্রামাণ্য বিষয় তুমি লিখে রাখবে, প্রমাণিত কথাটা যখন লিখবে তখন যেন এর সাথে মিল থাকে। তাহলে কি প্রমাণিত হলো কিউ আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে পি আর স্কোয়ার। আশা করি সকলে বুঝতে পেরেছ। পিথাগোরাসের উপপাদ্য আমরা কমপ্লিট করলাম, খুবই গুরুত্বপূর্ণ। এবার 2021 সালের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু পরে বলছি, আমি এর বিপরীত উপপাদ্যটা করে দিই, তারপরে এর সম্পর্কে বলছি। এর বিপরীত উপপাদ্য কী হতে পারে, আমরা চলে যাই 50 নম্বর উপপাদ্য। এইটাই হচ্ছে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের লাস্ট উপপাদ্যের আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। সেটা কি পিথাগোরাসের বিপরীত। কীরকমভাবে বিপরীত কী হতে পারে তোমরা ভেবে দেখো যে এর বিপরীত উপপাদ্য কী হতে পারে। বিপরীতটা হতে পারে এইরকম, যে যদি কোনো একটা ত্রিভুজ এরকম থাকে যে তার বড় বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান, তাহলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে, ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। ঠিক এইটাই হচ্ছে এর বিপরীত উপপাদ্য। বইয়ে তোমরা পেজ নাম্বার দেখো 286 পেজে এই উপপাদ্য আছে, উপপাদ্য 50। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলে বলা আছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। অর্থাৎ প্রমাণ করতে হবে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আরও সহজ, খুবই সহজ উপপাদ্য, খুবই কম সময়ে এই উপপাদ্য প্রমাণ করা যায় এবং প্রত্যেকেই পারবে। আমরা কি করব, এর জন্য আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেব, আঁকবো সমকোণী, কিন্তু এটাকে সমকোণী বলবো না। খুবই মজার এই উপপাদ্য, খুব ভালো লাগে করতে। ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম কিভাবে আঁকলাম, সমকোণী আঁকবে সবাই, আঁকলাম হচ্ছে সমকোণী, কিন্তু একে আমি সমকোণী বলবো না। সেখানে কি বলবো, যে ত্রিভুজ পিকিউআরের 1 নম্বরে শিকার বা সাধারণ নির্বাচন যাই বলো বা প্রদত্ত ত্রিভুজ পিকিউআর এর কি নিলাম
আমরা নেব যে উপপাদ্যটা পুরোটা লিখতে হবে, অনেক সময় লাগবে বলে আমি আর লিখছি না, আমি মুখে বলছি। দেখো, ত্রিভুজ PQR এর বড় বাহু কোনটা? PR বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, PQ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং QR বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ বলে লিখবে, পুরো উপপাদ্যটার স্টেটমেন্টটা যা আছে তাই দেখে দেখে লিখে দেবে। আবার রিপিট করছি, PR বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, PQ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং QR বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ বলে যেটা লিখবে সেটা হচ্ছে PR স্কোয়ার সমান হচ্ছে PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার। এইটা আমাদের দেওয়া আছে, প্রদত্ত, কিন্তু কি বলা নাই যে ত্রিভুজটা সমকোণী। খুব সহজ, এবং দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমরা কি করব? প্রমাণ করব। তাহলে দ্বিতীয় বিষয়ে চলে আসবো। প্রমাণ করতে হবে যে 2 নম্বর আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? দেখো, কোনটা? কোণ P সমান হচ্ছে কোণ Q সমান হচ্ছে এক সমকোণ, এক সমকোণ হয়ে গেল। এবার আমরা কি করব? অঙ্কন করব। আমি আগেই বলেছি, যদি প্রমাণের জন্য আমাদের আলাদা কিছু আঁকতে হয় তাহলে সেটা তৃতীয় পর্যায়ে চলে যাবে। 1 2 3 নম্বর পয়েন্ট দিয়েও লিখতে পারো, আরও ভালো। 1 2 3 নম্বর দিলাম। অঙ্কন কি করব? অঙ্কন করব আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এবার দেখো কিভাবে আঁকবো। এই PQR বাহুর যে ভূমি এবং যে লম্ব, এই দুটোর সমান করে আমি আর একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তোমরা কি করবে, টেকনিক্যালি যখন আঁকবে পরীক্ষার সময়, তখন কি করবে, যে দুটো ত্রিভুজ একই মাপের একসঙ্গে এঁকে নেবে। আমি বলছি পরে, কিন্তু আঁকবো যখন যাতে একই মাপের হয়। কিভাবে আঁকলাম অঙ্কনে বলি, আমরা ত্রিভুজ XYZ অঙ্কন করলাম, লিখি সেইভাবেই। ত্রিভুজ XYZ, এখানে সমকোণী ত্রিভুজ কথাটা লিখে দিই, যে সমকোণী ত্রিভুজ XYZ এমনভাবে আঁকলাম যাতে কি হয়, যাতে দেখো এই QR বাহু এর ভূমি হচ্ছে QR, XY এর সাথে সমান হয়। লিখে দাও, QR সমান হচ্ছে XY এবং PQ সমান XZ হয়। আমি কি এঁকেছি? আর একটা কথা লিখে দিও, কোনটা সমকোণ, কমা দিয়ে লিখো, কোণ X সমান হচ্ছে এক সমকোণ। হলো? ভালো করে খেয়াল করো। এবার দুটোর মধ্যে পার্থক্য কিছু নেই। আমি এইখানে কোণটার নাম 90 ডিগ্রি বলে দিচ্ছি। এই বাহুটা ভূমি, PQR ভূমি সমান হচ্ছে XY ভূমির সঙ্গে সমান, PQ লম্ব XZ লম্বের সঙ্গে সমান। অতিভুজ সম্পর্কে কিছু বলিনি। আমি PQR ত্রিভুজ যখন বলেছি তখন আমরা জানি না কোনটার মান কত। আমরা যখন XYZ অঙ্কন করলাম তখন কিন্তু বলে দিলাম সমকোণী ত্রিভুজ। এই শব্দগুলো যাতে ভুল না হয়, শব্দ চয়নটা ঠিক করে করবে। দেখো, PQ সমান XZ আর হচ্ছে QR সমান XY এবং কোণ X হচ্ছে এক সমকোণ। এইবার আমরা কি প্রমাণ করব? এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করব। তোমরা যখন ক্লাস 8 থেকে উপপাদ্য প্রমাণ করে আসছো তখন থেকেই জানো, সর্বসমতার সূত্র হচ্ছে ক্লাস 7-এও পড়ানো হচ্ছে, 7-এই আছে। প্রমাণে চলে আসলাম। এবার প্রথম একটাই কাজ এই উপপাদ্যের, কাজ হচ্ছে ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করা। আমরা যদি লক্ষ্যটা ঠিক না রাখি তাহলে কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। আমাদের সবই ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে দেখো কোণ কিউকে এক সমকোণ। তাহলে আমি যদি ত্রিভুজ XYZ এবং PQRকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে অনুরূপ কোণ সমান হবে। তাহলে X কোণ কিউ কোণের সঙ্গে সমান হবে এক সমকোণ। এটাই হচ্ছে আমাদের এখন লক্ষ্য। তার মধ্যে দেখো অঙ্কন অনুসারে আমরা দুটো শর্ত পেয়েছি। এখনই বলছিলাম সর্বসমতার অনেকগুলো শর্ত আছে তোমরা জানো। আমরা এখানে দেখাবো বাহু বাহু বাহু, 3টে শর্ত পূরণ করতে হবে। দুটো শর্ত অলরেডি পূরণ হয়ে আছে। কি PQ বাহু XZ বাহুর সঙ্গে সমান, QR বাহু XY বাহুর সঙ্গে সমান। আমরা দেখাবো YZ বাহুটা PR এর সাথে সমান। কি করে দেখাবো? পিথাগোরাসকে কাজে লাগাই। দেখো খুব সহজ। আমি XYZ তো সমকোণী ত্রিভুজ এঁকেছি, প্রমাণে কি লিখলাম? XYZ সমকোণী ত্রিভুজ। তাহলে পরে আমরা যে সূত্র এখনই শিখলাম,
আমি আগেও বললাম যে আমি যখন 49 নম্বর উপপাদ্য করলাম তখন 48 নম্বর উপপাদ্য পর্যন্ত যে ধর্মগুলো উপপাদ্য সেগুলো কাজে লাগাবো, তাহলে 50 নম্বর করছি আমি 49 কাজে লাগবে। তাহলে এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং আমি লিখতে পারি ওয়াই জেড এর স্কোয়ার সমান হচ্ছে দেখো এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স জেড এর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। খুব মজার বিষয় এই জায়গাটাতেই যে আমরা পিথাগোরাসের বিপরীত কাজে প্রমাণ করার জন্য কিন্তু কাজে লাগাবো পিথাগোরাসের এই উপপাদ্য। এইটা দেখো আমি এঁকেছি হচ্ছে সমকোণী, তাহলে এখানে পিথাগোরাস প্রয়োগ করা যাবে, এটা খেয়াল রাখবে। তাহলে ওয়াই জেড এর স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার, এবার এক্স ওয়াই কার সাথে সমান করে গেছিলাম কিউ আর, তাহলে এখানে আমি কিউ আর লিখে দিতে পারি কিউ আর স্কোয়ার প্লাস এক্স জেড কার সাথে সমান করেছি পি কিউ। এবার যখন আমি শিকার লিখেছিলাম দেখো প্রথমেই আমরা যখন শিকার লিখেছিলাম তখন বলাই ছিল যে এমনভাবে আঁকলাম যাতে করে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান পি আর স্কোয়ার হয়। তাহলে আমি এটাকে কত লিখে দিতে পারি পি আর স্কোয়ার। তাহলে কি দেখাতে পারলাম আমরা, দেখাতে পারলাম ওয়াই জেড স্কোয়ার সমান পি আর স্কোয়ার, অতএব দিয়ে লিখবে ওয়াই জেড ইকুয়াল টু পি আর। অর্থাৎ কি দাঁড়ালো, আমাদের যে সর্বসমতা প্রমাণ করার জন্য তৃতীয় শর্তের অভাব ছিল সেটা আমাদের হাতে চলে এলো। তাহলে আর কোনো অসুবিধা নেই, এবার লিখে ফেলো অতএব ত্রিভুজ কোন দুটো নেব পি কিউ আর ও ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এখানে 1 2 3 করে লিখে দাও 1 2 3। 1 নম্বর শর্তে কি আসবে, কি লিখেছি আমরা কিউ আর বাহু সমান হচ্ছে এক্স ওয়াই, পি কিউ বাহু সমান হচ্ছে এক্স জেড। আর এখনই অঙ্কন অনুসারে আমরা এটা দেখতে পেলাম, আর কি এখনই প্রমাণ করলাম পি আর সমান সমান হচ্ছে ওয়াই জেড। তাহলে আমরা কি লিখতে পারবো 1 2 3, তিনটে শর্ত পূরণ হয়েছে, ত্রিভুজদ্বয় কী হবে সর্বসম। অতএব লিখবে ত্রিভুজ পি কিউ আর, আমি উপরেই লিখলাম এখানে সর্বসমতার চিহ্ন দিলাম এক্স ওয়াই জেড, ব্র্যাকেটে লিখে দেবে সর্বসমতার এস মানে হচ্ছে বাহু সাইড এস 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 সূত্রানুসারে। এই কথাটা কিন্তু অবশ্যই লিখবে সূত্রানুযায়ী বা সূত্রানুসারে। এখানে অনেকের মনে হয়, অনেকের মধ্যে এরকম দ্বিধা কাজ করে যে এই জিনিসটা লেখার কি দরকার আছে, আমি করে দিচ্ছি হয়ে যাচ্ছে, স্যার তো সব জানেন। এই প্রসঙ্গে তোমাদের 1 মিনিটের একটা শুধু গল্প বলবো, সেটা হচ্ছে যে দেখো যদি এরকম কনসেপ্ট থাকে যে স্যার সব জানেন, স্যার তো সবই জানেন, উপপাদ্যটা না করলেও জানেন, কিন্তু যেটা হয় যখন এক্সামিনার খাতা দেখেন যে কোনো শ্রদ্ধেয় শিক্ষক বা শিক্ষিকা তিনি হচ্ছেন সেই মহাভারতের ধৃতরাষ্ট্রের মতো। তোমরা নিশ্চয়ই শুনেছো, ধৃতরাষ্ট্র দেখেওছো টিভিতে, এই লকডাউন পিরিয়ডে টিভিতে হলো, অনেকেই দেখেছো। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে যুদ্ধ হচ্ছিল তিনি কিন্তু পুরোটা শুনছিলেন। কার কাছ থেকে শুনছিলেন নিশ্চয়ই দেখেছো, সঞ্জয়ের কাছ থেকে। কিভাবে সঞ্জয়ের একটা ঐশ্বরিক শক্তি ছিল, সঞ্জয় কি করতে পারতো, সে এখান থেকে বসে ঘর থেকে বসেই যুদ্ধক্ষেত্রে কি ঘটছে তা কিন্তু দেখতে পেত। সঞ্জয় বলে বলে শোনাতেন ধৃতরাষ্ট্রকে, আর তিনি সেখান থেকে তার সমস্ত আপডেট পেতেন যুদ্ধক্ষেত্রের। ঠিক এক্সামিনাররা কিন্তু ঠিক তাই, তুমি যা দেখাবা তাই কিন্তু দেখতে পাবেন তারা। এই জন্য খেয়াল রাখবে যে বিশেষ কোনো সূত্র যখন আমরা প্রয়োগ করব তখন কিন্তু আমরা অবশ্যই উল্লেখ করব এই বিশেষ ঘটনাগুলো কি ব্যবহার করেছি আমি সর্বসমতার এসএসএস সূত্রানুসারে। এইটা হলো লিখে দিলাম। এবার তাহলে আমি লিখব কি, সর্বসম যখনই প্রমাণ হয়ে গেছে তাহলে আমি অতএব লিখতে পারবো কোণ ওয়াই এক্স জেড সমান হচ্ছে কোণ পি কিউ আর, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বলে, সমান হলো এক সমকোণ। আমি মিটিয়ে দিলাম, এখানে এক সমকোণ কথাটা লিখে দিলাম। অতএব প্রমাণ করতে পারলাম কোণ কিউ এর মান হচ্ছে এক সমকোণ। আমি আগের উপপাদ্য বলেছি আমি যা প্রমাণ করতে চাইবো, অর্থাৎ যেখানে লিখবো প্রমাণ করতে হবে যে যা লেখা থাকবে, আর যখন তুমি লাস্ট লাইন ব্যবহার করবে সেখানে তার যেন সঙ্গে মিল থাকে, প্রমাণিত। আমরা প্রমাণ করলাম কোণ কিউ এক সমকোণ। নিশ্চয়ই সকলে বুঝতে পারলে, খুবই সহজ, খুব সুন্দর, খুব ভালো লাগলো নিশ্চয়ই তোমাদের এই উপপাদ্য করতে। প্রত্যেকেই পারবে,
নিশ্চয়ই পারবে। ক্লাস ভালো করে খেয়াল করবে, তোমরা করছো, এটা আমার খুব ভালো লাগছে। আজকে মালদা, দিনাজপুর থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে যারা যোগাযোগ করছো প্রত্যেকে খুব ভালোভাবে রেসপন্স করছো এবং সিরিয়াসলি ব্যাপারটা নিচ্ছ। আমার খুব ভালো লাগছে যে এই যে মালদা জেলা প্রশাসনের উদ্যোগ, তা কিন্তু অত্যন্ত সফল হয়েছে, চূড়ান্ত সফল বলতে পারি, এবং নিজেকেও অনেকটাই ধন্য মনে করছি যে এতগুলো জেলায় হয়তো কোনোদিন পৌঁছাতে পারতাম না, আজ এই যে প্রশাসন যে ব্যবস্থা করে দিয়েছে তার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাতে পারছি। তোমরা রেসপন্স করছো, এতে খুব খুশি আমি। এইবার আমি একটা শেষ কথা বলি, আগেই বলেছিলাম শেষের দিকে বলবো। যাদের কাছে জ্যামিতি খুব কঠিন লাগে, খুব ভালো করে আমার কথাটা শুনবে। জ্যামিতি যাদের কাছে খুব কঠিন তাদের জন্য বলছি যে আমি জ্যামিতি পারি না। আমি কিন্তু শুরুতেই একটা কথা বললাম যে শুধুমাত্র প্রমাণের জন্য নম্বর থাকে না, যে এই ছবি যখন আঁকছো সেখান থেকে একটা ছবি এঁকে দিয়ে প্রমাণ্য বিষয় কথাটা লিখলেই তুমি 2 নম্বর পাবে। একটা 5 নম্বর ভাগ করা আছে, 1 2 3 4 5 পরপর পার্টে ভাগ করে দেওয়া আছে। এই পার্টগুলো ডিটেলসে দেখানোর সুযোগ হয়তো পাচ্ছি না আমরা, ছোট ছোট ক্লাস অল্প সময়ের বলে। তোমাদের জন্য আমি বলে রাখি যে আমি মাধ্যমিক পরীক্ষার জন্য একটু পরে কয়েকটা টিপস দেবো। তারপরে হচ্ছে আরও যদি কিছু জানার থাকে এবং আরও যে টিপসগুলো এই আর অন্যান্য ক্লাসগুলো তোমরা রিকোয়েস্ট যদি পাঠাও, আমার ইউটিউব চ্যানেল আছে, যারা ইউটিউব ফলো করো, জীবন স্যার, JI তোমাদের জন্য আমি লিখছি, JIBN, জীবন স্যার। মাধ্যমিকের অনেক টিপস দেওয়াও আছে এবং ভবিষ্যতে আপলোড হবে, এবং তোমরা যদি রিকোয়েস্ট করো চ্যাপ্টারের, তাহলে আমি কিন্তু ইউটিউবে আপলোড করেও দেবো। এবং অবশ্যই তোমরা যারা দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, না হলে পরে তোমরা কিন্তু আপডেটগুলো পেতে থাকবে না। এটা যাদের মাধ্যমিকের টিপস বা অন্যান্য চ্যাপ্টারের রিকোয়েস্ট থাকলে তাদের জন্য আমি বলে দিলাম, ইউটিউবে গিয়ে জীবন স্যার সার্চ করবে, অনেকগুলো ক্লাস অলরেডি আপলোডেড আছে, মাধ্যমিকের টিপসও আছে, এবং আগামী দিনেও আপডেট করব। আমি তাদের জন্য বলছি, আবারও বলছি, যারা জ্যামিতি একদমই পারো না, আমি পারছি না, কিছু করব না, আমি মাত্র 2টো জ্যামিতি মাধ্যমিকে পড়ে যাব, আর কোনো জ্যামিতি আমি পড়ে যেতে পারবো না। অনেকের ক্ষেত্রে দেখি আমি একদম শুরুর ক্লাসেরগুলোতে বলেছিলাম যে আমরা দেখছি প্রচুর ছেলে মেয়ে শুধু শূন্য পায়, কিছু করার থাকে না, খাতায় টাচ করতে পারে না, অল্প অল্প শুধু এইটুকু ক্লাস করেই যারা পরীক্ষায় বসতে যাবে তাদের জন্য বলছি, যদি তুমি 2টো জ্যামিতি করো 2021 সালে মাধ্যমিকের জন্য, এই 2টো করবে, এই 2টো করবে। মাধ্যমিকের 2টোর মধ্যে একটা তোমাকে করতে হবে। আমি যেই 2টো আজকে করালাম এই 2টোই করা যাবে, 2টো করবে। যদি অঘটন না ঘটে তাহলে আশা করি এই 2টোর মধ্যে একটা অবশ্যই থাকবে এবারের মাধ্যমিক পরীক্ষায়, থাকা উচিত। কিন্তু আমি কিন্তু জেনারেলি বললাম না, যারা জ্যামিতি একেবারেই পারছো না তাদের জন্য, রিমেম্বার দিস, তাদের জন্য এই 2টো জ্যামিতির কথা বললাম। এবার চলে যাই একটু, অনেক ক্লাস হলো আজকে, তার মধ্যে একটু মাধ্যমিকের টিপস নতুন করে দিতে থাকি। আমি তো জানোই, তোমরা প্রত্যেক দিন বলি, জ্যামিতিতে কি থাকবে তোমাদের, প্রয়োগের উপপাদ্য থাকে একটা, আর একটা থাকে হচ্ছে এই যে উপপাদ্য শেষ হলো 50টা, এর মধ্যে থেকে 2টো থাকবে, 2টোর মধ্যে একটা করতে হবে 5 নম্বর। প্রয়োগের উপপাদ্য 5 নম্বরের জন্য আমি বলে দিলাম, আজকে যে 2টো উপপাদ্য করা হলো ভীষণ 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 জরুরি পরীক্ষার জন্য। আর হচ্ছে একটা প্রয়োগের উপপাদ্য থাকবে, এর জন্য সবগুলো করতে হবে। অবশ্যই ভালো করে প্রত্যেকটা উপপাদ্য ভালো করে যদি খেয়াল করো অবশ্যই পারবে। আর শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে 3 নম্বরের মাল্টিপল কোশ্চেন, আর হচ্ছে একটা 2 নম্বরের, আর 2টো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করো। এবার পরীক্ষা সম্পর্কে টিপস কিছু দিই। পরীক্ষার টিপস হচ্ছে এইটাই যে তোমরা মাধ্যমিক পরীক্ষায় যখন যাও, প্রথম দিন বিশেষ করে অভিজ্ঞতা থাকে না। বিভিন্ন স্কুলে দীর্ঘদিন ধরে স্কুলে শুধু নয়, সেন্টারের কয়েকটা স্কুল নিয়ে যে সেন্টার হয় তার পরিচালনার সঙ্গে আমি যুক্ত আছি, তার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় মিসকমিউনিকেশন হয়, বিভিন্ন অভিজ্ঞতা আমাদের হয়েছে। সেই জন্য তোমরা জেনে রাখো কি তোমাদের করতে হবে। 11:45 যখন বাজবে তোমাদের প্রত্যেকের হাতে কোশ্চেন পৌঁছে যাবে। ইট উইল বি এনসিওরড যাতে করে 11:45 প্রত্যেকের হাতে কোশ্চেন পৌঁছে যায়। রিমেম্বার, আবার বলছি, উত্তরপত্র কিন্তু নয়, কোশ্চেন পেপারটা তোমাদের হাতে পৌঁছাচ্ছে কটায়, 11:45। আর কি, যতক্ষণ না 12টা বাজছে ততক্ষণ তুমি লেখা শুরু করতে পারছো না, তাহলে উত্তরপত্র কটায় পৌঁছাবে, 12টার মধ্যে। এমনভাবে যারা ইনভিজিলেটর থাকবেন তারা এমনভাবে দেবেন 12টার মধ্যে তোমার হাতে উত্তরপত্র পৌঁছে যাবে। তাহলে এই যে বিটুইন 11:45 থেকে 12টা, এই সময়টা তুমি কি করবে, তোমাকে কি দেওয়া হয়েছে, কোশ্চেন পেপার দেওয়া হয়েছে। কোশ্চেন পেপারটা খুব ভালো করে পড়বে,
কোশ্চেন পেপারটা ভালো করে পড়ে নিয়ে বিভিন্ন রকমের টেকনিক আছে, অনেকে অনেক রকমভাবে করতে পারো, যে তুমি কোন কোন উত্তরগুলো খুব ভালো পারবে, কোন কোন উত্তরগুলো তুমি দেবে, সেগুলো পড়ে নিয়ে সেগুলোকে দাগিয়ে রাখতে পারো। বিভিন্ন টেকনিক, যেমন হচ্ছে কেউ যদি মনে করো যে একটা একটা করে টিক দিয়ে রাখলে যে আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব, পরে যদি কি হয় আমাদের উত্তর দিতে দিতে একটু চঞ্চলতা বাড়ে, দেখা গেল যে বিশেষ করে হায়ার সেকেন্ডারিতে খুব বেশি এরকম পায় যে একটা দাগে 3টে করতে হবে, 3টে করেনি 2টো করেছে, আর একটা দাগে 6টা করতে হবে সেখানে 10টা করে দিচ্ছে বা 8টা করে দিচ্ছে, বেশি করে দিচ্ছে। ফলে এই যদি আমি এই সময়টা, যেহেতু মাথা খুব ঠান্ডা, আমি পড়াশোনা করলাম, পড়ে নিলাম, কোশ্চেনটা পড়ে নিয়ে আমি ঠিক করে নিলাম কোন কোন প্রশ্নের উত্তরগুলো দেবো, সেগুলো একটা পেন দিয়ে, কোনো একটা কালারের পেন দিয়ে টিক দিয়ে দিলে, যদি মনে করো যে এবার আমি যখন উত্তর দিচ্ছি তখন ডবল টিক করতে পারো, বা অন্য কালারের পেন দিয়ে দাগ দিতে পারো, অথবা আগে টিক দিয়েছিলে পরে গোল দিতে পারো, তাহলে এরকম করে যদি করো আমার মনে হয় যে কোনো পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু ছাড়া পড়বে না এবং ঠিক ঠিক দিতে হবে। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলি, যখন খাতা পাবে, খাতার প্রথম দিকে বলা হয় যে শর্ট কোশ্চেনগুলোর উত্তর খাতার প্রথম দিকেই দিতে হবে। মাল্টিপল চয়েস টাইপ, শূন্যস্থান পূরণ করো এবং সংক্ষিপ্ত টাইপ যে 2 নম্বরের কোশ্চেনগুলো থাকে প্রথম দিকেই দিতে হবে। এইটার উত্তরগুলো কিভাবে দিতে হবে গুছিয়ে লেখা আছে। আমি বললাম তোমাদের যে আমার ইউটিউব চ্যানেলের, এখন এখানে সময় কম বলে ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, ওখানে খাতাও দেখানো আছে, মাধ্যমিকের খাতা কিভাবে করা হয় সেগুলো ফলো করে দেখতে পাবে। সুন্দর করে দাগ কেটে উত্তরগুলো লিখবে। লেখার পরে ধরো তুমি উত্তর করছো, প্রথম দিকে করতে গিয়ে একটা উত্তর পারলে না বা 2টো উত্তর পারলে না, এর জন্য পর্যাপ্ত জায়গা ছেড়ে দিয়ে এবং দরকার হলে আরেকটা এক্সট্রা পেজ রেখে দেবে। দেওয়ার পরে তুমি তারপরে উত্তর শুরু করো, এবং শুরু করবে কি দিয়ে? শুরু করবে অবশ্যই তোমার যেগুলোতে ভেরি কনফিডেন্ট, প্রমাণ করো টাইপের অঙ্ক, যেগুলো তুমি নিশ্চিতভাবে পারবে, কনফিডেন্স লেভেলটাকে আগে গ্রো করে দাও। তারপরে তুমি যেগুলো মনে হচ্ছে একটু অজানা অঙ্ক আছে পরে হাত দিও। অঙ্কের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি কোনো অঙ্ক ভুল হয়ে যায়, তার প্রেশার, একটার প্রেশার আরেকটাতে পড়ে, আরেকটার প্রেশার আরেকটাতে পড়ে। এই জন্য কনফিডেন্স লেভেলটাকে গ্রো আপ করা অত্যন্ত জরুরি। প্রথম দিকে কি করবে, যেগুলো তোমার জানা উত্তর, প্রমাণ করো টাইপের, যখন প্রমাণ করো টাইপের অঙ্ক করো তখন নিজে স্যাটিসফাইড হও, হ্যাঁ আমার প্রমাণ হয়ে গেছে, বা উত্তর মুখস্থ আছে, এরকম অনেক অঙ্ক থাকে, কমন অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো করে তারপরে ধীরে ধীরে এগিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই যদি কনফিউশন থাকে, আমি সমস্ত ধরনের ছেলে মেয়েদের এই কথাটা বলি যে ধরো ম্যাথামেটিক্সে ধরো শূন্যস্থান পূরণ করো, 6টা থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করো। আমার কোথাও যদি ন্যূনতম কনফিউশন থাকে 6টাই করবে, কখনো 5টা করে আসবে না। কয়েক সেকেন্ড মাত্র সময় বেশি লাগবে শূন্যস্থান পূরণ করো, এবং মাল্টিপল চয়েস করার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবেই বললাম। আজকে সময় বোধহয় শেষ হয়ে এসছে। একটা আমি শর্ট কোশ্চেন একটা করে দেওয়ার চেষ্টা করব, যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা করলাম, এই উপপাদ্যর প্রয়োগ অনেক আছে, শর্ট কোশ্চেন আসে এখান থেকে, দেখি খুব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছি। ধরো ত্রিভুজের ধরন কী রকম যদি এরকম বলা থাকে, একটা ত্রিভুজের প্রথমে একটা কোশ্চেন থাকে 1 sin θ cos θ, এই 3টে কি কোনো ত্রিভুজের বাহু হতে পারে? আমার উত্তর যদি হ্যাঁ হয় বা না হয় তার সপক্ষে যুক্তি দিতে হবে। আমি কি দেখতে পাচ্ছি, আমরা জানি sin স্কোয়ার θ, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে ত্রিভুজটা সাধারণত সমকোণী ত্রিভুজ হয়। উত্তর কি হবে? এবং শেষে বলা হয় যে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ। আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ = 1, তাহলে অবশ্যই করে কি হলো, দুটো বাহুর বর্গের সমষ্টিতি দুটোর সাথে সমান হলো। তাহলে ত্রিভুজ, প্রথম উত্তর হলো হ্যাঁ ত্রিভুজটা হতে পারে। দ্বিতীয় উত্তর কি হচ্ছে, যে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার আমি তোমাদের টেক্সট বইয়ের 289 পেজের একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দেবো। দেখো হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে 3, পেজ নাম্বার 289, পেজ 289, কোশ্চেন নাম্বার হচ্ছে 3। কি বলা আছে দেখো, বলে দেওয়া আছে ABCD, একটা নাম দেওয়া নাই, আমি ধরে নিলাম ABCD একটা রম্বসের কথা বলা আছে, ABCD রম্বস। তার কি দেওয়া আছে, যে 10 সেমি বাহু বিশিষ্ট রম্বসের প্রত্যেকটা বাহু 10 10 10 10। রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমি ধরে নিলাম BD কর্ণের দৈর্ঘ্য, আমি তো জানি না কোনটা 12 সেমি, আমি যে কোনো একটা ধরে নেব। ছেদবিন্দু হচ্ছে O, আমি ধরি রম্বসের প্রতিটি বাহু তো 10 আছেই, ধরে নিলাম BD সমান হচ্ছে 12 সেমি। আমাকে বার করতে হবে AC কর্ণের দৈর্ঘ্য কত। আমরা কি জানি, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, জানি তো। তাহলে এইখানে যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা যদি 12 হয় তাহলে এটা 6 হবে, এটা 6 হবে। BO = 6, তাহলে অতএব লিখে দাও BO = 6 নিলাম।
বিসি সমান কত দেখতে পাচ্ছ 10। আর আমরা এখনই শিখলাম যে যদি সমকোণী ত্রিভুজ হয় পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যাবে। তাহলে বি ও সি থেকে অতএব সমকোণী ত্রিভুজ বি ও সি, সমকোণী ত্রিভুজ বি ও সি, সমকোণী ত্রিভুজ বি ও সি থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। কি পাই আমরা পাবো দেখো, বিসি স্কোয়ার, এখানে লিখে দিচ্ছি আমি, ও সি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান হবে বিসি স্কোয়ার। এবার মানগুলো আমরা জানি, বা দিয়ে লিখো, ও সি বার করবো, ও সি স্কোয়ার সমান হলো ও বি স্কোয়ার মানে 6-এর স্কোয়ার, আর এটা হলো বিসি মানে হচ্ছে 10-এর স্কোয়ার। এবার যদি আমরা ও সি স্কোয়ার বার করি তাহলে দাঁড়াচ্ছে 100 বিয়োগ 36, তাহলে কত হলো 64। 64 কত এর বর্গ? 64 হচ্ছে 8-এর বর্গ, তাই তো? তাহলে ও সি সমান সমান কত হবে? ও সি সমান সমান 8। এইটুকুটা যদি 8 হয়, আমরা যে ধর্ম এখনই বললাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে? অতএব এ সি ইকুয়াল টু 2 ইন্টু 8 সমান হলো 16 সেমি। তাহলে বুঝতে পারছো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং শর্ট কোশ্চেনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ভালো করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা অঙ্কই পারবে। আর একটা অঙ্ক যদি করা যায় তাহলে আমি করে দিতাম, একটা অঙ্ক আর একটা অঙ্ক করে দেবো, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 16 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের হচ্ছে 16-র দাগের 5 নম্বর, একদম টেক্সট বইয়ের শেষ অঙ্কটা, 290 পেজ, 290 পেজের 16-এর 5 নম্বর অঙ্কটা। কি বলা আছে একটু দেখে নাও। বলা আছে যে একটি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি। খুব সহজ অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক। এবিসি ত্রিভুজের এই কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি, দিলাম 90 ডিগ্রি। আর কি বলা আছে? বলা আছে যে এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি। এটা 3 সেমি, এটা হলো 4 সেমি। আর দেওয়া আছে বি বিন্দু থেকে এসি বাহুর উপর বিডি লম্ব অঙ্কন করা হলো, বিডি লম্ব অঙ্কন করা হলো। এই কোণগুলো বলে দিয়েছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বার করতে হবে কি বিডিটা কত, বিডি এর দৈর্ঘ্য কত। আমরা প্রথমেই দেখি এসি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা বার করে নিতে পারি এসি স্কোয়ারের মান কত হবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান সমান হলো 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, মানে হলো 16, 9 এবং 16 যোগ করলে হচ্ছে 25, মানে 5-এর স্কোয়ার। অতএব এসি ইকুয়াল টু পেয়ে গেলাম 5। পুরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আমরা যে উপপাদ্যটা করলাম পিথাগোরাসের উপপাদ্য, তখন কাজে লেগেছিলাম সদৃশ ত্রিভুজ। একই রকম সেই দেখো আমাদের যে মূল ত্রিভুজ এবিসি সদৃশ, আবার এই যে বিডিসি ত্রিভুজ, এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, আবার বিডিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এরা পরস্পর কী হবে? সদৃশ হবে। যদি সদৃশ হয় তাহলে আমরা অনুরূপ বাহুগুলোকে সমানুপাতে কাজে লাগাতে পারবো। শুধু সেটা লিখে দিলেই হবে, যেহেতু বিডি লম্ব বলেই দেওয়া আছে এসি, তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি সদৃশ। সদৃশ হলো, তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকবে। তাহলে এ বি বাই এসি লম্ব বাই অতিভুজ, কোনো ভুল হবে না। আমি উপপাদ্য প্রমাণের সময় লিখেছি এসি অতিভুজ, তাহলে বিডিসি ত্রিভুজের অতিভুজ কি হচ্ছে? বিসি, আর লম্ব হচ্ছে বিডি। বসিয়ে দাও মানগুলো। দেখো এবি দিয়ে বা দিয়ে এবির মান কত? 3, এসি এর মান কত বার করলাম এখনই? 5। বিডি বার করতে হবে, জানা নাই, বিডি থাকলো, বিসি দেওয়া আছে 4। তাহলে বজ্রগুণন করে দিলে কত দাঁড়ায়? এখানে লিখছি বা দিয়ে বিডি সমান সমান হচ্ছে দেখো 4 ইন্টু 3-এর 5, 4 ইন্টু 4 উপরে গেল, 3-এর 5-এর সাথে গুণ হলো 12/5, মানে হচ্ছে 24/10, 2.4। তাহলে বিডি এর দৈর্ঘ্য বেরিয়ে গেল। বিডি এর দৈর্ঘ্য কত? উত্তর লিখে দিলে। অতএব বিডি এর দৈর্ঘ্য হচ্ছে 2.4 সেমি। খুব সহজেই হলো। অনেক সময় কঠিন মনে হয় অঙ্কটা, খুঁজে পাও না তোমরা কোন দিক থেকে শুরু করবে। সদৃশতা দিয়ে যদি করো খুব সহজেই হবে। আজকে সময় শেষ, আর ক্লাস করা গেল না। আজকে চেষ্টা করলাম তোমাদের উপপাদ্যগুলোর উপরে বেশি করে জোর দেওয়ার। অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আবার দেখা হবে পরের ক্লাসে। নমস্কার সকলকে।